দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জালো এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জালো 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের বিষয় ধান চাষে বীজে জীবাণু সারের ব্যবহার এবং তার বাণিজ্যিক উৎপাদন। আলোচনা করবেন ডক্টর অজিত কুমার পোদ্দার। তার সঙ্গে কথা বলেছেন হাসিম আব্দুল হালিম বরকতি। এই বিশেষ আলোচনাটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা,
প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় ধান চাষে BGA অর্থাৎ ব্লু গ্রিন LV জীবাণুসারের ব্যবহার এবং তার বাণিজ্যিক উৎপাদন। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপিঠের অ্যাডভাইজার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ আপনাকে। আমরা মূলত BGA অর্থাৎ ব্লু গ্রিন LV যে জীবাণু সার আছে, সেই জীবাণু সার অর্থাৎ আমরা যে নানান ধরনের সার ব্যবহার করি তার মধ্যে এটা যে অল্টারনেটিভ যে সার, সেই সারের ব্যবহার এবং তার উৎপাদন নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এটা মূলত ধান চাষেই ব্যবহার করা হয়। তবু একদম শুরুতে BGA জীবাণু সার বলতে আমরা ঠিক কি বুঝি সে বিষয়ে যদি একটু বিশদে আপনি বুঝিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে।
বিজিএ ব্লু গ্রিন এলজি জীবাণু সার, কিছুদিন আগেও আপনি যদি কাউকে জিজ্ঞেস করতেন এই জীবাণু সার সম্বন্ধে অনেকেই কিছুই বলতে পারতো না। আমরা সারকে সাধারণত 4 ভাগে ভাগ করি। রাসায়নিক সার বা কেমিক্যাল ফার্টিলাইজার, যেমন ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট, মিউরেট অফ পটাশ, ডিএফপি, এই জাতীয় সারগুলো যেগুলো কারখানায় উৎপাদিত হয় এবং ফার্মাররা সরাসরি ব্যবহার করে, বর্তমানে বহুল প্রচলিত। কিন্তু যদি আপনি প্রিভিয়াস চান, তখন 60 দশকের আগে কিন্তু এই সার সম্বন্ধে কারোর কোনো ধারণাই ছিল না। আচ্ছা, তখন ছিল কি জৈব সার। 1 নম্বর হলো রাসায়নিক বা কেমিক্যাল ফার্টিলাইজার, 2 নম্বর হলো জৈব সার। সেই সারটা কিন্তু আমাদের দেশে বা পৃথিবীর অন্যান্য দেশেও অনেক পুরাতন থেকে ব্যবহার করা হয়। আচ্ছা, এই জৈব সারটা কিন্তু অনেক ধরনের হয়। ফার্মিয়ার ম্যানুর হতে পারে, জেনারেল ম্যানুর হতে পারে, অথবা ভার্মি কম্পোস্ট হতে পারে। এগুলো সব জৈব সার। আর 3 নম্বর সারটা হলো এখনকার দিনে বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সার। এছাড়াও আরেকটা সার আছে সবুজ সার বা গ্রিন ম্যানুরিং। এখন এই যদি 4টা সার ভাগ করি, কেমিক্যাল ফার্টিলাইজার, রাসায়নিক সার, অর্গানিক ফার্টিলাইজার, জৈব সার, বায়ো ফার্টিলাইজার, জীবাণু সার এবং গ্রিন ম্যানুরিং, সবুজ সার, এই বিজিএটা কিন্তু আমরা দেখেছি মানে দুটোর ভিতরে আপনি ফেলাতে পারেন। একটা ফেলাতে পারেন আপনি এটা জীবাণু সার হিসাবে প্রচুর ব্যবহৃত হয়েছে বিভিন্নভাবে, আর একটা আপনি কিন্তু সরাসরি মাটিতে গ্রিন ম্যানুরিং হিসাবে আমরা ব্যবহার করতে পারি, অল্টারনেটিভ সার হিসেবে আমরা ব্যবহার করতে মানে পারছি। দুটোই। কারণ বর্তমানে আমাদের মানে বিজ্ঞানীদের বলুন, প্ল্যানারদের বলুন, যে আমরা যে কনস্ট্যান্ট ইউজ অফ দ্য কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতেছিলাম, মানে ফার্মাররা দেখতো যে তার সাংঘাতিক লাভ হচ্ছে, কেমিক্যাল ফার্টিলাইজার দিলেই তার গাছ সবুজ হয়ে উঠছে। সেটা কিন্তু অতিরিক্ত হওয়াতে এখন কিন্তু সেটা টক্সিকের দিকে চলে গেছে। ফলে আগে যেরকম রাসায়নিক সার প্রচুর দিলে পরে প্রচুর ফলন হতো, কিন্তু এখন সেটা হয় না, উল্টো কমে যায় ফলন। তো সেটার থেকে অ্যাভয়েড করার জন্য কিন্তু আমরা এই জৈব সার, তারপরে জীবাণু সার এবং সবুজ সার ব্যবহার করি। এই মানে ব্লু গ্রিন এলজি যেটা জীবাণু সারটা, আমরা এটা জীবাণু সার হিসেবে ব্যবহার করি। এটা একরকম সার যার ভিতরে মানে দুটোই ক্যারেক্টারিস্টিক্স থাকে। এই জন্য এই সারটাকে আগে আমরা মানে ব্লু গ্রিন এলজি বলতাম আমরা, সেটা কিন্তু এখন আমরা বলি সাইনো ব্যাকটেরিয়া। আচ্ছা, মানে বিজিএ জীবাণু সারকে আমরা আরেকটা নামে সাইনো ব্যাকটেরিয়া, কারণ এর ভিতরে দুটো ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়, এই জন্য এটাকে সাইনো ব্যাকটেরিয়া বলা হয়। তো এরপরে প্রশ্ন আসবে কি কাজ করে। অনেক অলোসেরিয়া আছে, অ্যানাবিনা আছে, নষ্টক আছে, এই জাতীয় প্রচুর মানে বিজিএ জীবাণু সার আছে। এবং বেশিরভাগ জীবাণু সারই আমরা দেখেছি বিজিএ জীবাণু সারটা নাইট্রোজেন ধারণ করার ক্ষমতা তার আছে। ফলে আমাদের মাটিতে কিন্তু আমি আগেও আপনাদের বলেছি যে জৈব পদার্থের পরিমাণ আমাদের কম, মানে 5 থাকার কথা শতকরা, সেটা 1 বা 1-এর কম আছে। ফলে একটা রেশিও আছে, কার্বন নাইট্রোজেন রেশিও। কার্বন যদি আপনি জৈব ধরেন, এটা যদি 10 থাকে, নাইট্রোজেন থাকবে 1। এখন যদি এটা যদি ধরেন 1 থাকে, নাইট্রোজেন 0.5 থাকবে, মানে ওইভাবে মানে কমবে। রেশিওটা 10:1 থাকতে হবে। অতএব 10 যদি জৈব পদার্থ থাকে, নাইট্রোজেন থাকবে 1, আর 1 যদি জৈব পদার্থ থাকে, নাইট্রোজেন 0.1, যা নাকি খুবই ডিফিসিয়েন্স ফর দ্য নিউট্রিয়েন্টের জন্য। এবং এটা যদি কমে যায়, তো গাছ তার বডি তৈরি করতে পারে না, কারণ যদি বডি তৈরি না করতে পারে, সে ফটোসিনথেসিস করতে পারবে না, বৃদ্ধি ঠিকঠাক হবে না। এই জন্য এই সব সারটাকে আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে কৃষকরা যদি জিজ্ঞেস করেন, ওরা বলবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এই 3টে এনপিকে। গাছ কিন্তু এই এনপিকে ছাড়াও কিন্তু আরো 17টা নিউট্রিয়েন্ট নেয়। সেটা অনেক জায়গায় কিছু কিছু কমে যাচ্ছে, এই জন্য আমরা অল্টারনেট কিছু ব্যবহার করছি। কিন্তু এই 20টাই কিন্তু গাছের এসেনশিয়াল নিউট্রিয়েন্ট দরকার। এবং তার মধ্যে ভিতরে যদি আপনি মনে যে কোনটা সবচেয়ে বেশি এই প্রশ্ন করবে, সেটা কিন্তু নাইট্রোজেন। আচ্ছা, এবং এই ব্লু গ্রিন এলজি জীবাণু সার অ্যাবাউট 78% নাইট্রোজেন থেকে বাতাস। কিন্তু বেশিরভাগ গাছপালা ওরা কিন্তু গ্রহণ করতে পারে না সরাসরি। এবং
আমাদের যে ইউরিয়া সার তৈরি হয়, এই ইউরিয়া সার তৈরি করার সময় যে কারখানাতে এই বাতাসের নাইট্রোজেনের ব্যবহার হয়, কিন্তু অতিরিক্ত চাপ এবং তাপ ব্যবহার করে করতে হয়। কিন্তু আমাদের যে নাইট্রোজেনটা বাতাস থেকে আমরা নেব, আমাদের জীবাণু, বিজিএ বলুন, আরো আছে, রাইজোবিয়াম বলুন, অ্যাজোটোব্যাক্টর বলুন, এটা সবই জীবাণু সার, বিজিও জীবাণু সার, এরা কিন্তু বাতাস থেকে সরাসরি নিতে পারে। এবং নিলে পরে মানে আমরা এই পদ্ধতিকে আমরা বলতে পারি যে একটা পদ্ধতির মধ্যে অ্যালগালাইজেশন হিসাবে এটা ব্যবহার করা হয়। অর্থাৎ কি বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে নিজের প্রয়োজন মেটায়, নিজে নাইট্রোজেনটাকে অনেকগুলো পদ্ধতির মাধ্যমে আলটিমেটলি প্রোটিন তৈরি করে। আর যখন নাকি এটা মারা যায় বা যখন নাকি এটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আবার মিনারেলাইজেশন পদ্ধতিতে এই প্রোটিনটা ভেঙে 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 নাইট্রেট বা অ্যামোনিয়া হয়। এবং নাইট্রেট অ্যামোনিয়া হলে পরেই শুধুমাত্র গাছ নিতে পারে, তার আগে কিন্তু গাছ নিতে পারে না। মানে গাছের নিজস্ব ফর্মে তৈরি করে। হ্যাঁ, আপনি ইউরিয়া সার দেন, সেই ইউরিয়া সারটা ভেঙে নাইট্রেট বা অ্যামোনিয়া যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গাছ ওই নাইট্রোজেন গ্রহণ করতে পারবে না। যেহেতু আমাদের, আমি প্রথমেই বললাম যে এই 20টার ভিতরে সবচেয়ে বেশি ফার্স্ট বয়কে সেটা নাইট্রোজেন, আর এরা সেই বাতাসের নাইট্রোজেনের ব্যবহার করে নিজের প্রয়োজন মেটায় এবং পক্ষান্তরে গাছের জন্য নাইট্রোজেন সরবরাহ করে। তো এই যে বিজিএ জীবাণু সার বলছেন, কৃষক বন্ধুদের বোঝার জন্য এর গঠন নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, আপনারা দেখবেন যে অনেক সময় মাঠের কিনারের দিকে, আলের দিকে নীল নীল রঙের একরকম জিনিস দেখা যায়, থকথক করে, বা ড্রেনে দেখবেন থকথক করে। এগুলোর ভিতরে নস্টক থাকতে পারে, অ্যানাবিনা থাকতে, অলসিরিয়া থাকতে পারে, আরো বিজিয়ে থাকতে পারে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু মোটামুটি ভাবে বাতাসের নাইট্রোজেন গ্রহণ করে। এবং এরা কিন্তু যদি আপনি আন্ডার মাইক্রোস্কোপে দেখতে যান, তো দেখবেন যে পুঁথির মালার মতো, মানে সবগুলো একই রকম পুঁথি, কিন্তু মাঝখানে একটা বড় ধরনের, এটার গঠনটা ওই রকম যে সবগুলো ছোট ছোট পুঁথি, মাঝখানে হ্যাটেরোসিস বলে একটা সেল আছে, এটা অনেকটু বড় হয় এবং এটা লকেটের মতো মনে হয়। এখানেই মানে এনজাইম থেকে বাতাসের নাইট্রোজেনটা নেওয়ার পর যখন তারা মারা যায়, সেইখান থেকে নিয়ে প্রোটিন তৈরি করে নিজের বৃদ্ধির জন্য বা নিজের ফটোসিনথেসিস করার জন্য প্রোটিন তৈরি করে, এবং যখন মারা যায় সেগুলো হলো মিনারেলাইজেশন হয়ে এই নাইট্রেট বা অ্যামোনিয়া হয়ে গাছের সরবরাহ করে। এই হলো মাইক্রোস্কোপে দেখলে বোঝা যাবে পুঁথির মালা, কিন্তু বড় একটা লকেট সহ। এই হ্যাটেরোসিস, বড় লকেটটা হলো হ্যাটেরোসিস, ওরাই বাতাসের নাইট্রোজেন গ্রহণ করে, আর এরা কিন্তু ফটোসিনথেসিস করতে থাকে। অতএব আমার সব দিক দিয়ে এটা যদি আমি ব্যবহার করতে পারি মাঠে সঠিকভাবে, তাহলে কিন্তু দেখা যাবে এটা কিন্তু 25 to 30 কেজি নাইট্রোজেন পার হেক্টর ইউজ করতে পারে যদি ভালো হয়। আমি যদি বিজিএর জীবাণু সারটা দিতে পারি, তারা 25 থেকে 30 কেজি নাইট্রোজেন পার হেক্টর, অর্থাৎ 100 কেজি ইউরিয়ার ভিতরে নাইট্রোজেন থাকে 46%। এটা যদি আপনি ডবল করেন, দেখা যাবে 60 কেজি নাইট্রোজেন কিন্তু এই বিজিএর থেকে মানে গাছ পাচ্ছে এবং মাটি পাচ্ছে। এবং এটা একটাই সবচেয়ে বড় পদ্ধতি যে এটা সাবমার্স অবস্থায় থাকতে হবে, জল থাকতে হবে। জল না থাকলে কিন্তু এরা বৃদ্ধি করতে পারে না। অতএব জলটা থাকতে হবে, ময়েস্ট থাকুক। জল মানে সাবমার্স থাকতে পারে, অত ময়েস্ট থাকতে পারে। ময়েস্ট থাকলে অসুবিধা নেই বীজের গ্রোথ করার জন্য, কিন্তু ড্রাই হলে কিন্তু এই বীজগুলো আর গ্রোথ করতে পারে না। তাহলে জলজ জমি চাই। এবং ধান, আমাদের দেশে যত ধান আপনি করেন, যেটি করেন না কেন, সে ধান যদি কিন্তু আপনি সাবমার্স কন্ডিশন রাখতে হয়, এটা আপনি বড় ধানই করেন, আমন ধানই করেন, জল। অতএব সেই জমিতে আমরা এই বিজিএ চাষ যদি করি, আমরা অনেকটা নাইট্রোজেন কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাভয়েড করতে পারবো। আসল উদ্দেশ্য হলো আমাদের এটা। আচ্ছা, তো এই যে আপনি বলছেন বিজিএ জীবাণু সার বাতাস থেকে নাইট্রোজেনকে সংগ্রহ করছে, তো কি পদ্ধতিতে সেটাকে মাঠে কাজ করছে? হ্যাঁ, এটা বাতাসে তো নাইট্রোজেন থাকে, N2 থাকে, খুব কঠিনভাবে দুটো নাইট্রোজেন লেগে থাকে, ওটাকে নাইট্রোজেন ধরে আরো কিছু ভিতরে বায়োকেমিক্যাল জিনিস সৃষ্টি হয়, এনজাইম থাকে, করার পরে ওটার থেকে ওরা আস্তে আস্তে প্রোটিন তৈরি করে। এবং এই প্রোটিনটা কিন্তু ইমোবিলাইজেশনের মাধ্যমে হয়। আর যখন এই প্রোটিনটা ভেঙে যায়, তখন এই মিনারেলাইজেশন পদ্ধতিতে ভেঙে এটাকে নাইট্রোজেন বা অ্যামোনিয়া নিয়ে পরে গাছ তখন ওই জিনিসটাকে
ব্যবহার করতে পারে। আচ্ছা। এবং দেখা গেছে যে যদি আপনি বিজিএ ব্যবহার করেন, আমাদের দেশে 8 থেকে 10 বা 12% ইনক্রিজ করা যায় বাই ইউজিং ওনলি ব্লুগিন এলজি জীবাণুসার। আচ্ছা, মানে এই বিজিএ জীবাণুসারটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা ভীষণ, কিন্তু এখনো বিষয়। আমরা কিন্তু চাষের ভাইদেরও অত বেশি ভালো মতো বোঝাতে পারছি না, কিন্তু এটা কিন্তু খুবই উপকারী একটা জীবাণুসার। আচ্ছা, এই যে বিজিএ জীবাণুসার, এটা কি কৃষক বন্ধুরা বাড়িতে উৎপাদন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, খুব সহজ ছোট পদ্ধতিতে করে যদি বলেন যে কিভাবে করবেন। পারবে। চারিদিকে ইট দিয়ে একটা ট্যাঙ্কের মতো তৈরি করে পলিথিন দিতে পারবে, আচ্ছা। তার নিচে মাটি দিবে কিছু, আর দিবে সিঙ্গেল সুপার ফসফেট আর কিছু গোবর দিয়ে ওটাকে একটা অবস্থা রাখবে। কিন্তু যখন সিঙ্গেল সুপার ফসফেট দিবে, দেখবে উপরে একটা লেয়ার পড়ছে, ওই লেয়ারটাকে আস্তে করে সরিয়ে নিতে হবে, নিয়ে ক্লিন রাখতে হবে, কারণ বিজিয়ে কিন্তু সূর্য কিরণ দরকার পড়ে। আচ্ছা, প্রথম বললাম মাটি দিবেন, বিশেষ করে আমরা লোমস মাটি পছন্দ করে, যেমন স্যান্ড, সিল, ক্লে মোটামুটি মানে পার্সেন্টেজ সমান থাকে, সেটাকে বলা হয় দোআঁশ মাটি বা ইংরেজিতে বলা হয় লোম। ওই মাটি আমরা ব্যবহার করব। আচ্ছা। যদি ওটা না পাওয়া যায় তো স্যান্ডি লোমও ব্যবহার করা যায়। তারপরে ওর মধ্যে কিছু গোবর দিয়ে দেবো, আচ্ছা, দিয়ে আর কিছু সিঙ্গেল সুপার ফসফেট। যখন আপনি সিঙ্গেল সুপার ফসফেট দিবেন তখন উপরে একটা লেয়ার পড়ছে, ওই লেয়ারটা সরিয়ে নিতে হবে, কারণ সূর্যগ্রহণ দরকার। এবং নিচে মাটিটাকে সমান করে আপনি বিজিয়ে অল্প একটু ছেড়ে দিবেন। ছেড়ে দিলে পরে ওই বিজিয়ে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। 25 গ্রামে যথেষ্ট যদি ছাড়েন বিজিয়ে, ওরা আস্তে 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 সূর্যকিরণ যদি পায়, আর নিউট্রিয়েন্ট তো আছেই, আস্তে আস্তে পুরোটা একটা ব্লু কালারের একটা ম্যাট তৈরি করে ফেলাবে। এই যে বলছেন যে বিজিএ একটা জীবাণুসার, তাহলে তো জীবন আছে, ডেফিনেটলি জীবন আছে। এই যে বললাম আমরা যে যেটা ছাড়ছি আর কি 25 গ্রাম, মানে এর যে বীজ, তো সেটা ছাড়তে হবে। জীবন্ত না হলে এটা ড্রাই করে রেখে রাখা দেওয়া, মানে সেটা মারা যায় না, মারা যাবে না। যেমন ব্যাকটেরিয়া, আপনি ব্যাকটেরিয়া তো চোখে রাখবেন না, এইটাও আপনি চোখে রাখতে পারবেন না। আপনি দেখবেন থকথক করে মানে ব্লু কালারের একটা জিনিস, কিন্তু ভিতরে কিন্তু ওই যে বলছিলাম পুঁথির মালার মতো, সেটা মাইক্রোস্কোপে দেখা যাবে, এটা দেখা যাবে না। এরা যদি সূর্যকিরণ পায় ঠিক মতো, তখন কিন্তু দেখা যাবে ওরা একদম আস্তে আস্তে পুরোটাকে একটা ম্যাটের মতো করে ফেলাইছে, করে তখন যখন ম্যাটটা হয়ে যাবে আপনি বুঝবেন যে হয়ে গেছে, তখন এই জলটাকে বের করে দিলে ওটাকে ড্রাই হয়ে গেল। আস্তে আস্তে 2-1 দিন ওই অবস্থা রাখলে পর ওই জিনিসটা ড্রাই হয়ে যায়, যেহেতু মাটি থেকে চাপটার মতো উঠে আসে, সেগুলোকে সংগ্রহ করে পলিথিনে রেখে দিলে পরে ফার্মার পরবর্তী ফসলে মাঠে ব্যবহার করতে পারবে। যত বেশি ব্যবহার করবে তত তাড়াতাড়ি কিন্তু তার এফেক্ট পাবে এবং ফিক্সেশনও বেশি হতে থাকবে। আপনি যেটা বললেন যে ব্লু গ্রিন এলভি জীবাণুসার, এটা কৃষক বন্ধুরা বাড়িতে উৎপাদন করতে পারছেন একদম। কেউ যদি বাণিজ্যিক ভাবে উৎপাদন করতে চান তাহলে সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব, কিন্তু সেখানে এমন একটা জায়গা নিতে হবে যেখানে প্রচুর লাইট পাওয়া যাবে। আচ্ছা, অনেকটা খোলা জায়গা, অনেকটা খোলা জায়গা। আর বিদেশে আমরা দেখেছি ওটা কিন্তু ওরা মানে গ্রিন হাউসের ভিতরে করে। আচ্ছা, লাইটিংটাকে ওরা ফটো পিরিয়ডটাকে কন্ট্রোল করে বাই দ্য ইউজিং দ্য লাইট, এবং তারা একই পদ্ধতিতে একদম সিমেন্ট দিয়ে বানিয়ে রাখে পুকুরের মতো, তার মধ্যে মাটি দেয়, গোবর দেয়, সিঙ্গেল সুপার ফসফেট দেয়, বিজিএ ছাড়ে হতে থাকে। এখন যদি আমাদের দেশে যখন চাহিদা বাড়বে, দেখবেন অনেক কোম্পানি এগিয়ে আসছে, কারণ এর কিন্তু কাঁচামাল তৈরি করার জন্য যে খরচা হয় সেটা কিন্তু একবারই হবে, তারপরে কিন্তু খরচাটা একদমই নাই বললেই চলে। আচ্ছা, আর এর ন্যাচারালি উৎপাদন হবে। আপনি এইটুক ছাড়বেন, অল্প একটু ছাড়বেন, পুরো ম্যাটটাই আস্তে 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 হয়ে যাবে। অর্থাৎ যে আপনি বলেন জীবাণু যেহেতু থাকে, অর্থাৎ এটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা ম্যাট হবে, তারপরে জলটাকে আউট করে দিবেন, তারপরে ওটাকে শুকাবেন, শুকিয়ে ওটাকে বাণিজ্যিকভাবে প্যাকেট করে বিদেশে প্যাকেট করে বিক্রি হচ্ছে। বিশেষ করে আমাদের এই ফিলিপাইন বলেন, তারপরে লাওস বলে, কম্বোডিয়া বলেন, ওখানে আমি ভিজিট করেছি, আমি দেখেছি যে ওরা প্যাকেট হিসাবে নিয়ে এসে এবং নিজেরা এখন তৈরি করে। তাহলে আমাদের এই যে সুন্দরবন এলাকা বা দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনা যে সমস্ত জলজ জমি আছে, হ্যাঁ, মানে লো লাইন এরিয়া খুবই ভালো কাজ করে, খুব ভালো কাজ আমাদের লোকাল এরিয়াতে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবং আপনাকে আরেকটা কথা বলি যে এই যে আমরা অ্যাজোলা ব্যবহার করি সাবমার্জ কন্ডিশন, তার ভিতরে যে ব্লুগ্রিন যে জীবাণুসার থাকে, সেটা অ্যানাবিনে অ্যাজোলি বলে নাম, সেটাও কিন্তু বাতাসে নাইট্রোজেন গ্রহণ করে। আচ্ছা,
অর্থাৎ আমরা অ্যাজোলাতেও কিন্তু আমরা ব্লু গ্রিন এলজি জীবাণুসার ব্যবহার করতে পারি এবং সরাসরি আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এই মাঠ পর্যায়ে যে কৃষক বন্ধুরা ব্যবহার করবেন ছোট্ট করে যদি একটু বলেন। আমি চাই যে প্রথম বিফোর কাল্টিভেশন ধৈর্য চাষ করুক উইথ বায়োফার্টিলাইজার, রাইজোবিয়াম বায়োফার্টিলাইজার দিয়ে, তারপরে অ্যাজোলা করুক। অ্যাজোলার জন্য আলাদা করে ব্লু গ্রিন এলজি জীবাণুসার ব্যবহার করতে হবে না, তারপরে ব্লু গ্রিন জীবাণুসার ব্যবহার করুক। করলে পরে দেখবে যে তার অনেক পরিমাণ কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার কমে যাবে, কিন্তু উৎপাদন দিকে কোনো রকম হেরফের হবে না। বরঞ্চ যেহেতু মাটিতে আদার্স নিউট্রিয়েন্ট পেয়ে যায়, আমি বলছি ফার্মাররা এনপিকে চিন্তা করে, কিন্তু আদার যে আরো 17টা আছে সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবে। পেয়ে গেলে তার আলটিমেটলি প্রোডাকশনটা বাড়বে। আমি আশা করব কৃষক ভাইরা অ্যাজোলা, ধঞ্চা এবং এই ব্লু গ্রিন এলজি জীবাণু সার ব্যবহার করছে, সেটা যেমন ব্যবহার করে অধিক ফলনের জন্য নিজের জমিকে তৈরি করে রাখে এবং ভবিষ্যতে যে জমি মাটি রেখে যাবে সেটা যেমন ভালো থাকবে। এই যে বিজিএ জীবাণু সার, এর যে গুরুত্ব আছে এবং এর সম্বন্ধে যে আমাদের সচেতনতা প্রয়োজন, সেই নিয়ে যদি কিছু বলেন। প্রথমে আপনাকে বলেছিলাম যে 4 রকমের জীবাণু সার পাওয়া যায়, তার মধ্যে কেমিক্যাল, অর্গানিক, বায়োফার্টিলাইজার অ্যান্ড ব্লু গ্রিন এলজি। অতএব এটা যত বেশি ব্যবহার করবেন তত মাটি ভালো হবে, এবং যত বেশি মাটি ভালো হবে তত ব্যালেন্স ফার্টিলাইজার পাবেন। যত বেশি ব্যালেন্স ফার্টিলাইজার পাবেন তত আপনার উৎপাদন বাড়তে থাকবে এবং পরবর্তী ফসলের জন্য আপনি অনেক নিউট্রিয়েন্ট রেখে যেতে পারবেন। মানে এর এফেক্ট পরবর্তী ফসলেও দেখা যায়। এরকম কি হয় যে একবার ব্যবহার করার পরে সেই জীবাণু হয়তো খেতে থেকে গেল, পরের বছর যখন জল দেওয়া হলো বা চাষ করা হলো তখন আবার নিজে নিজে জন্মালো, কিন্তু সেই পরিমাণটা অনেক কমে যায়। কারণ আপনি ধরেন 10 কেজি দরকার, সেখানে ধরেন 500 গ্রাম বা 1 কেজি রয়েছে, আপনি বাকি 9 কেজি কিন্তু আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে খুব ভালো কাজ হবে না? হ্যাঁ হবে, কিন্তু আশানুরূপ কাজ হবে না। এই জীবাণু সার বলেন, সবগুলো জীবাণু সারে কিন্তু পজিটিভ ফার্টিলাইজার। অতএব এগুলো ব্যবহার করলে অপকারের তো কোনো প্রশ্নই আসে না, উপকারের প্রশ্ন হয়। এবং কতটুকু করব সেটা আমাদের উপর নির্ভর করবে, চাষি ভাইদের উপর নির্ভর করবে, যে উনি কতটুকু এটা চান সেটা ব্যবহার করবে। বেশ, তাহলে আমাদের ব্যবহারটাকে জানতে হবে এবং অবশ্যই অল্টারনেটিভ যে ফার্টিলাইজার সেগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। তো অল্টারনেটিভ ফার্টিলাইজারের মধ্যে বিজিএ জীবাণু সার অবশ্যই পড়ছে, এবং এই অল্টারনেটিভ ফার্টিলাইজার হিসেবে বিজিএ জীবাণু সার চাষি বন্ধুরা যদি ব্যবহার করেন তাহলে খুব সহজে, সুলভে, স্বল্প মূল্যে তারা ব্যবহার করতে পারবেন এবং চাইলেই তারা বাড়িতে উৎপাদন করতে পারবেন। এবং কেউ যদি চান যে এটা আমরা বাণিজ্যিকভাবে উৎপাদন করব এবং সেটাকে বিক্রি করব বা ব্যবসা করব, সেটাও তারা করতে পারেন। অবশ্যই করতে পারেন। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল ধান চাষে বিজিএ অর্থাৎ ব্লু গ্রিন এলভি জীবাণু সারের ব্যবহার এবং তার বাণিজ্যিক উৎপাদন। এ বিষয়ে আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনা করলেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের অ্যাডভাইজার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033-2457-2620 নম্বরে। আপনারা আমাদের মেল করতে পারেন আমাদের ইমেল আইডি radioju@gmail.com-এ, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে।
কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।